লাগতেছে। আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 13, এখানে দুইটা বিষয় মানে অধ্যায়ে আছে দুইটা বিষয়। আপনাদের আমি অলরেডি চ্যাপ্টার 13-এর পিডিএফটা আপ করছি। পিডিএফে মনে হয় হেডিংয়ে মনে হয় 45 লেখা, আসলে মানে ভিতরে মনে হয় 45 শব্দটা লেখা আছে, আসলে 46 হবে। তবে এখানে এনজিও থেকে প্রশ্নই আসছে দুইবার। এখানে দুইটা অংশ সিলেবাসে আছে। একটা হলো রোল অফ সিভিল সোসাইটি, আর একটা হলো ইন্টারেস্ট গ্রুপস অ্যান্ড এনজিওস। ইন্টারেস্ট গ্রুপস অ্যান্ড এনজিওস। ইন্টারেস্ট গ্রুপস অ্যান্ড এনজিওস। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসছে মাত্র দুইবার। 41তম বিসিএস এর 20 নম্বর আসছে। প্রশ্নটা ছিল যে সুশীল সমাজ কাকে বলে। সুশীল সমাজ কাকে বলে, একটা ছিল এনজিও সুশীল সমাজের মধ্যে পার্থক্য, এনজিও ও সুশীল সমাজের মধ্যে পার্থক্য কি। আর একটা হলো বাংলাদেশের নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা। আর 37তম বিসিএস এর প্রশ্ন আসছে জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ করো। জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা। জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা। এই দুইবার প্রশ্ন আসছে। এর বাইরে থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে, এখানে সংজ্ঞাটা মানে বেসিকটা যেটা সিভিল সোসাইটি, ইন্টারেস্ট গ্রুপস আর একটা হলো এনজিওস, তিনটা ভিন্ন জিনিস, অল্প কিছু ভিন্ন আর কি। সিভিল সোসাইটি এটা হলো বুদ্ধিজীবী মহল, এটা বুদ্ধিজীবী মহল, এটা হলো জনসমাজ, এটা হলো লোক সমাজ, এটা হলো সুশীল সমাজ। এরা মানে সচেতন জনগোষ্ঠী, সচেতন জনগোষ্ঠী। এরা মানে যেটাকে বলে আপনার মানব পুঁজি, একটা দেশের মানব পুঁজি বলা হয়। মানব পুঁজি শব্দটা আবার হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল হলো একটা মানুষের দক্ষতা, অভিজ্ঞতা, প্রফেশনালিজম, তারপর হলো চতুরতা। এটা হলো একটা মানুষের মানব পুঁজি, অর্থাৎ চতুরতা। এই ফোন কই? অর্থাৎ মানব পুঁজি হলো দক্ষতা, অভিজ্ঞতা, মানে যে অভিজ্ঞতাটা একজন থেকে আর একজন নিতে পারে না। একজনের মানে একটা আপনার অভিজ্ঞতাটা আমি নিতে পারবো না, আমার অভিজ্ঞতা আপনি নিতে পারবেন, এটা শুধুমাত্র তার থাকে। এই মানব পুঁজি সম্প্রদায়, এরাই হলো সুশীল সমাজ।
এরা হলো মানে অনেক সময় যেটা হলো যে সচেতনতা সৃষ্টি করে, সরকারকে নির্দেশনা দেয়, সরকারকে বিভিন্ন তথ্য উপাত্ত ও নির্দেশনা প্রদান করে। এই বিষয়টা ছিল আগে, আপনারা ওটা দেখেন নাই, ওই টেস্টটা আপনারা পান নাই। এই 2005-6 সালে এগুলো খুব বেশি ইয়া ছিল। যখন 21শে আগস্ট হয় 2004 সালে, যখন আওয়ামী লীগ সভানেত্রীর উপরে হামলা করেন এবং তখন 24 জন মারা যায়, তারপর থেকে আওয়ামী লীগ চেয়েছিল যে একটা সুষ্ঠু নির্বাচন বা অনেকগুলো যে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা। আগে ভোটার তালিকা কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড সেটা ছিল না, এটা হয়েছে 2008 সালে যখন অপারেশন নবযাত্রার মাধ্যমে করেছিল। আগে ভোটার তালিকায় শুধু একটা লিস্টের নাম থাকতো, আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকতো না। এনআইডি নাম্বার যে একটা এটা ছিল না, স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, এরকম অনেক কিছু ছিল না আর কি। তো তখন আর কি আন্দোলন করেছিল এগুলা নিয়ে, হরতাল এটা সেটা হয়েছিল, আলটিমেটাম ছিল সরকারের, তখন ব্যাপক হরতাল এটা সেটা হইতো। তখন সিভিল সোসাইটি বিভিন্ন ভাবে তারা নির্দেশনা দিত। এখন তো এত বড় আন্দোলন হচ্ছে, তাও কিন্তু সুসমাজে বসতেছে না, বুদ্ধিজীবী মনে কোনো বৈঠক হচ্ছে না। আগে এরকম বিরোধী মহলদের একটা আলোচনা হইতো, সেখান থেকে বিভিন্ন নির্দেশনা দিত। এখন আসলে ঐক্যবদ্ধ অভিজ্ঞ দক্ষ জনগোষ্ঠীর অভাব আছে, তাদের আসলে এক্সপ্রেশন নাই। এটা বলতে পারে যে ফ্রিডম অফ এক্সপ্রেশনও নাই, অথবা তাদের অবস্থানও নাই, এটা হতে পারে। এখন হলো যে ইন্টারেস্ট গ্রুপ কি, এটা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরা হলো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারকারী। এরা হলো মানে একই পেশাজীবী, একই প্ল্যাটফর্মে থাকে, একই পেশাজীবী শ্রেণীজীবী একই প্ল্যাটফর্মে থাকে। প্ল্যাটফর্মে থেকে সরকারকে চাপ সৃষ্টি করে থাকে। পেশাজীবী আর চাকরিজীবীর মধ্যে একটা পার্থক্য আছে। চাকরিজীবী হলো যারা বেতনমুক্ত কর্মচারী, তারা চাকরিজীবী। আর পেশাজীবী হলো যে তার ক্লায়েন্ট থাকলে তার আয় হবে, ক্লায়েন্ট না থাকলে আয় হবে না। যেমন শিক্ষক সমাজ, এটা কিন্তু আসলে চাকরিজীবী, কিন্তু পেশাজীবী হিসেবে মূল্যায়ন করা হয় অনেক সময়, কারণ সে পড়ায় বলে শিক্ষক। আমি আপনাকে সহজ করে বলি, যেমন আইনজীবী এটা একটা পেশাজীবী, বিকজ তার ক্লায়েন্ট থাকলে টাকা আছে, নয়তো নাই। কিন্তু একই আইন পেশায় নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, পিপি মানে পাবলিক প্রসিকিউটর, উনি কিন্তু বেসিক্যালি চাকরিভুক্ত, মানে তালিকা মানে বেতনভুক্ত, সেক্ষেত্রে উনি হবেন চাকরিজীবী। এখানে বিভিন্ন শ্রেণীজীবী থাকবেন, শ্রেণী পেশা, শ্রেণীভুক্ত গোষ্ঠী। এরা হলো নিজস্ব স্বার্থটাই দেখবে, আবার এটা জাতীয় স্বার্থ দেখবে না তা না। যেমন পরিবেশ আন্দোলনকারী যে গোষ্ঠীগুলো আছে, ওরা তো পরিবেশ নিয়ে কাজ করে, কিন্তু আলটিমেটলি ওরা কিন্তু জাতীয় স্বার্থ ভূমিকা রাখে। এটা হলো, যেমন আমি যদি উদাহরণ দেই, এই মানে ইন্টারেস্ট গ্রুপস যারা, যেমন এর উদাহরণ দিতে পারেন আপনি যে বৈষম্য মুক্ত ছাত্র সমাজ, এটা কিন্তু একটা ইন্টারেস্ট গ্রুপস। বৈষম্য মুক্ত ছাত্র সমাজ এটা একটা ইন্টারেস্ট গ্রুপস। আবার ধরেন আপনি যেমন ধরেন আপনার আছে যেটা, সেটা হলো BEMF, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স বা ফোরাম। তারপর ধরেন BIS, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ। এরা আসলে কি ইন্টারেস্ট গ্রুপস, এটা বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে থাকে গভর্নমেন্টকে। এনজিওস হলো এটা পিএমওর অধীনে, পিএমও যে এনজিও ব্যুরোর অধীনে, এনজিও ব্যুরোর অধীনে হলো এনজিও। বেসরকারি চাপ সৃষ্টি, এরা হলো বেসরকারি অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরা আসলে কি করে, এরা হলো যেমন দেখেন, এ হলো সরকারকে নির্দেশনা দেয়, তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করে। এরা হলো বিভিন্ন সচেতনতামূলক কাজ করে, জনমত গঠনে কাজ করে, সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে। যে কোনো কাজে তারা সুশীল সমাজকে, তাদের এই মানব পুঁজিটা, তাদের অভিজ্ঞতা, দক্ষতা, এই সচেতন জনগোষ্ঠীকে যে কেউ কাজে লাগাতে পারে এবং সে রাষ্ট্রের জন্য কাজ করে থাকে। আর ইন্টারেস্ট গ্রুপস হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারা হলো গোষ্ঠী স্বার্থ উদ্ধার করে। যেমন ধরেন CBA, এরা হলো
ওরা সিবিএ যারা যে মানে কমার্শিয়াল বার্গেনিং এজেন্ট, এরা হলো যে একটা ডিপার্টমেন্টের তারা কর্মচারীদের একটা জোট। যেমন হতে পারে আপনার যেটাকে বলে ট্রেড ইউনিয়ন হলো কি শ্রমিকদের জোট, এটা হলো ইন্টারেস্ট গ্রুপস। আপনার সিপিডি মানে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ, ও হ্যাঁ সিপিডি ও ইন্টারেস্ট গ্রুপস, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে। আর এনজিও যেগুলো, এগুলো হলো প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল এনজিও ব্যুরো, জাতীয় এনজিও ব্যুরো আছে। এই জাতীয় এনজিও ব্যুরোর অধীনে হলো এনজিও গুলো। এবং ওরা কি কাজটা করে, ওরা বেসিক্যালি সরকার যে প্রকল্পগুলো নিয়ে থাকে, সরকারের যেই মানে যেই লক্ষ্যগুলো আছে, জনকল্যাণ করা, সকলকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো সরবরাহ করা, যখন সরকারের এই প্রতিষ্ঠানগুলো পারে না, মানে তারা একটা সম্পূর্ণ 100% তারা ফুলফিল করতে পারে না, তখন তাদেরকে সহযোগিতার জন্য বিভিন্ন এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে। এটা হলো এনজিওস। অর্থাৎ সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে থাকে। এরা জনকল্যাণমূলক কাজ করে। তারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এনজিও ব্যুরো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, অর্থাৎ গঠনতন্ত্র মেনে তারা চলে। এটা হলো এনজিওস। তিনটার মধ্যে পার্থক্য মনে হয় বুঝতে পারছেন। এখন দেখেন প্রশ্ন আসছে এনজিও এবং সুযোগ সমাজের মধ্যে পার্থক্য কি। ওই যে এখানে কিন্তু পার্থক্য অনেকটাই হয়ে যায়। ও আইনের দ্বারা নিয়ন্ত্রিত না। ও হলো সরকারের কাজকে সহায়তা করে থাকে, সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন সহজ করে, আর হলো সরকারকে নির্দেশনা প্রদান করে থাকে। ও আইন কানুন মেনে চলে, ওর জন্য আইনের দরকার হয় না। ওর এখানে দেখা যায় যে এক্সপার্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এখানে এক্সপার্ট শ্রেণী বা অভিজ্ঞ দক্ষ শ্রেণীর একটা সম্মিলন হয়। এইটা হলো পার্থক্য। এখানে আপনার পিডিএফ এ সুন্দর করে দেওয়া আছে, জাস্ট আপনার ক্লাসটা করে আপনি পিডিএফটা একটা রিডিং দিলেই আপনি দেখবেন পুরো অধ্যায়টা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এরা জনগণের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, জনগণ এবং সরকারের মধ্যে। আর হলো সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংক্রান্ত কাজে তারা মতামত প্রদান করে থাকে। দেখুন বাংলাদেশের নারীর ক্ষমতা নিয়ে এনজিওর ভূমিকা কি। দেখেন একটা জিনিস যে ভূমিকা আছে, যে নারীর ক্ষমতায়নটা আসলে কি। নারীর ক্ষমতায়ন মনে করবেন 3টি কাজ করলে নারীর ক্ষমতায়ন হয়। 3টি কাজ করলে নারীর ক্ষমতায়ন হবে। হ্যাঁ, 3টি কাজ করলে নারীর ক্ষমতায়ন হবে। নারীর ক্ষমতায়নের জন্য 3টি কাজ লাগবে। একটা হলো তার শিক্ষা লাগবে, তার আর্থিক সচ্ছলতা লাগবে, আর একটা হলো তার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তার আর্থিক সচ্ছলতা থাকলে এবং তার হলো আরেকটা ডিসিশন মেকিং এ তার কাজ করতে হবে। ডিসিশন মেকিং এ যদি সে তার অংশগ্রহণ হয়, তখন নারীর ক্ষমতায়ন তৈরি হবে। ডিসিশন মেকিং এ করতে হলে কিন্তু নেতৃত্ব আনতে হবে। তার নেতৃত্ব সৃষ্টিতে এনজিও ভূমিকা রাখে। তারপর হলো ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে নারীদের অংশগ্রহণের মাধ্যমে নারীদেরকে লোন দেয়। তারা নারীদের শিক্ষায় কাজ করে, নারীদের সচেতন করে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এনজিও গুলো কাজ করে থাকে, আর্থিক সচ্ছলতায় কাজ করে থাকে, তাদের উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। তারপর হলো তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করে। এখন একটা বিষয় হলো যে নারীর ক্ষমতায়ন, যেটা চ্যাপ্টার 15 আছে, চ্যাপ্টার 15 নারীর ক্ষমতায়ন একটা চ্যাপ্টারই আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, রোল অফ উইমেন ইন সোসাইটি, এরকম একটা অধ্যায় আছে চ্যাপ্টার 15-এ, পুরো নারী নিয়ে। গতবার নারীর ক্ষমতায়ন থেকে 5 নম্বরের প্রশ্ন আসছে। আমি যে অধ্যায়গুলোকে ভাগ করেছি এই যে এক্সাম 4 এর জন্য, এই অধ্যায়গুলো আসলে কি এখান থেকে প্রশ্নগুলো মানে একটু কম আসে, মাঝে মাঝে আসে, কম আসে, তবে এক্সক্লুসিভ না, এখান থেকে মাঝে মাঝে আসতে পারে, না আসতে পারে। 4 নম্বর কবে স্টার্ট করবেন? এতে পরশুদিন বা কালকে হবে না, পরশুদিন, সোমবারের সাল। তো এই হলো বিষয়। এখন একটা প্রশ্ন আছে যে জনমতকরণে সুশীল সমাজের ভূমিকা। জনগণকরণে সুশীল সমাজের ভূমিকা অনেক। তারা হলো ওয়াচডগ হিসেবে কাজ করে। আমি আলোচনা করে দিই, তারপর রিডিং করবেন। ওয়াচডগ হিসেবে কাজ করে। তারপরে হলো জনগণকে সচেতন করে তোলে, অধিকার সম্পর্কে সচেতন করে, আইনের শাসন যদি ব্যাঘাত হয় সেখানে তারা ইনফ্লুয়েন্স করে, মানবাধিকার সুরক্ষায় কাজ করে,
মানবাধিকার সুরক্ষা, জনগণকে সচেতন করে তোলে। তারপরে শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করে, শিক্ষা স্বাস্থ্য, তারপরে হলো কর্মসংস্থান, এই দৃষ্টিতে এনজিও ভূমিকা রাখে। তারপরে হলো ব্যক্তি স্বাধীনতা রক্ষার ব্যাপারে সচেতন করে। দুর্নীতির বিরুদ্ধে তারা বিভিন্ন এনজিও আছে, তারা কাজ করে থাকে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করে থাকে। তো এইটা এখন পর্যন্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কখনো পরীক্ষায় আসে নাই। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কেও কিন্তু একটা প্রশ্ন আছে, মানে আপনার পিডিএফ এর বিষয় হচ্ছে যে সুশীল সমাজ আসলে শুধুমাত্র জনমত গঠনে কাজ করে তা না, ও কিন্তু সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে, ও মাদক নির্মূলে কাজ করে, ও হলো আপনার রাজনৈতিক সংকট নেতৃত্ব দেয়, গণতন্ত্র প্রতিষ্ঠা সমাজ ভূমিকা রাখে, এবং এদের ভূমিকার একটা ইতিহাস আছে। যেটাই আসুক, আপনি ইতিহাস একবারে স্বাধীনতা সংগ্রামের আগ থেকে পর থেকে সেখান থেকে আপনি আলোচনা করবেন, বা দেশভাগের পর থেকে তারা বাঙালিদের ইয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন, সেটা সম্পর্কে আলোচনা করতে পারে। তো সুশীল সমাজ বেসিক্যালি তারা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং সামাজিক যে ক্ষমতায়ন এটা সৃষ্টি করতে চায়, শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা এবং প্রত্যেকটা শ্রেণীর মধ্যে ক্ষমতায়ন সৃষ্টি করা, নেতৃত্ব সৃষ্টি করার কাজটা সুশীল সমাজ করে থাকে। তো এখানে প্রশ্ন সুশীল সমাজ থেকে আসতে পারে, এনজিও থেকে আসতে পারে, এবং আই থিঙ্ক এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, আমার এখানে এই অধ্যায় মাত্র 3 পৃষ্ঠা হলো এখান থেকে। আর একটা প্রশ্ন আসছে যে চ্যাপ্টার 10-এ আমরা পড়ছিলাম, 10-এ, যেটা হলো যে নেতৃত্ব কি এবং বঙ্গবন্ধু কাশ্মীরিক নেতৃত্ব কেন, সেই প্রশ্নটাও এখানে ইনক্লুড করা আছে। আর একটা বিষয় আছে যে থার্ড এক্সিকিউটিভ, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, এই এনজিও কে বলা হয় থার্ড এক্সিকিউটিভ, এনজিও কে বলা হয় থার্ড এক্সিকিউটিভ, ঠিক আছে। আর ফোর্থ এক্সিকিউটিভ বলা হয় গণমাধ্যমকে, থার্ড এক্সিকিউটিভ বলা হয় এনজিও কে। আর ফিফথ এক্সিকিউটিভ হলো আপনার আমলা শ্রেণীকে বলা হয় ফিফথ এক্সিকিউটিভ। আর ফোর্থ এক্সিকিউটিভ বলা হয় গণমাধ্যমকে, থার্ড এক্সিকিউটিভ হলো এনজিওস, ঠিক আছে। এখন বলতে পারলে ফার্স্ট আর সেকেন্ড কোনটা আমি জানি না, ফার্স্ট এক্সিকিউটিভ আর সেকেন্ড এক্সিকিউটিভ জানি না, হয়তো জনগণের সরকার হবে। আমার যেটা ধারণা যে গভর্নমেন্ট অ্যান্ড মানে ফার্স্ট এক্সিকিউটিভ হলো পিপলস, আর হলো সেকেন্ড এক্সিকিউটিভ হলো গভর্নমেন্ট, কারণ এটা মানে নেতৃত্ব বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে আপনার এটা হতে পারে। তো যাক, এখানে যে ব্রাক এনজিওটার 50 বছর উদযাপন হয়েছে গত 2002 বছর আগে। ব্রাকের একটা ভূমিকা আছে মানে ক্ষুদ্র ঋণে এবং হলো বিশেষ করে মোবাইল ব্যাংকিং এ, তারপরে হলো আপনার শিক্ষায়, স্বাস্থ্যে, এখানে কিন্তু ব্রাকের একটা বিশাল ভূমিকা আছে। এনজিও স্পেসিফিক যদি করে প্রশ্ন আসে তাহলে এখানে একটা ভূমিকা আছে। আর একটা জিনিস হলো এনজিও গুলো কিন্তু ক্ষুদ্র ঋণে এবং হলো মোবাইল ব্যাংকিং এ তারা ভূমিকা রাখতেছে। বিকাশ এটা কিন্তু ব্রাকের একটা প্রতিষ্ঠান, ব্রাক ব্যাংকের একটা প্রতিষ্ঠান, ব্যাংকও বলা যায়। মোবাইল ফাইন্যান্সিং যেটা আপনার চ্যাপ্টার 4-এ পড়বেন। আর ক্ষুদ্র ঋণে কিন্তু তাদের ভূমিকা বেশি। এখন দেখবেন গ্রামে এটা বিশ্বাস করাটা ভুল হবে, কারণ সুদ তো হারাম, যারা মুসলমান তারা জানেন সুদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়ে গেছে এখন, বা গ্রামে এখন সুদ ছাড়া কিছু নাই, মানে যে কোনো কিছু দেখলাম যে প্রচুর সুদ ভিত্তিক সমাজ। আমি চেয়েছিলাম যে আমার গ্রামে একটু কাজ করতে চাইছিলাম যে সুদবিহীন লোন দেওয়া যায় কিনা, ধার দেওয়া যায় কিনা, কিন্তু কেউ সহযোগিতা করে না, মানুষ আসলে কেউই সহযোগিতা করে না, সবাই এগিয়ে যাওয়ার একটা পাল্লায় আছে। তো যাই হোক, এখন এসে যে সুদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হচ্ছে এটা ট্রু। আবার হলো যে গ্রামীণ মানুষকে যে বিশ্বাস করার মতো যে লোনগুলো এগুলো দিয়ে থাকে বেসিক্যালি এই প্রতিষ্ঠানগুলোই, অর্থাৎ এনজিও গুলোই। কালকে একজন ফোন করছে আমাকে, সোলাইমান নামের একজন, তো উনি এনজিওতে চাকরি করেন, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। উনি বলছেন যে এখন মানুষগুলো খারাপ হয়ে গেছে, লোন নেয়, লোন দেয় না, তখন আমাদের বেতন থেকে কাটে, এই জন্য সে চাকরি ছাড়বে, অন্য কিছু করবে। এটা কিন্তু এখন বেশি হয়ে গেছে। আর কয়েকদিন পর আপনারা যারা ব্যাংকে চাকরি করেন বা করবেন, আপনারা দেখবেন যে সিভিল সোসাইটি থেকে মানে সোশ্যাল যে পেনশন স্কিম, এটা কিন্তু আজকে পত্রিকা পড়ছেন কিনা, যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু হবে। এটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু হবে, প্লাস হলো এরপর উপজেলায় যাবে, উপজেলা কর্মকর্তাদের এখানে ব্যবহার করা হবে, তারপরে ব্যাংকগুলোকে ব্যবহার করা হবে। আর ব্যাংকগুলো যেটা হলো যে তাদেরকে এখন পুরো ওই যে এনজিওর মতো কাজ করতে হবে, ওদেরকে লোন উঠানোর জন্য, দেওয়ার জন্য তাদেরকে পুরো টার্গেট সেট করে দিবে ইচ অ্যান্ড এভরি সব ব্যাংকের জন্য। আর ব্যাংক আর্থিক অবস্থা যে অবস্থা আছে সেখানে মনে হয় সেটা। তো যাই হোক, এখানে বিষয় হলো যে বলছিলাম আমি যে ক্ষুদ্র ঋণে এদের একটা ভূমিকা আছে, ক্ষুদ্র ঋণে একটা বিশাল ভূমিকা আছে। তারা ক্ষুদ্র ঋণ দেয় এবং সহজ শর্তে ঋণ দেয়। দেখা যায় যে
কোনো জামানতবিহীন লোন দেয়, জামানতবিহীন সহজ শর্তে লোন, জামানতবিহীন সহজ শর্তে ঋণ, শিক্ষা ঋণ দেয় তারা, শিক্ষা ঋণ দেয়। তারপরে হলো তারা নারীর ক্ষমতায়নে নারীদেরকে ঋণ প্রদান করে থাকে নারীর ক্ষমতায়নের জন্য। তারপর উদ্যোক্তা ভিত্তিক লোন দেয়, কৃষি ঋণ দেয়, উদ্যোক্তা ভিত্তিক ঋণ দেয়, কৃষি ঋণ দেয়। এবং এই রকমের আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখে, আমি আবার বলতেছি আর্থসামাজিক ভূমিকা রাখে কিভাবে, একটা হলো যে তারা প্রথমত হলো তারা মানে জামানতবিহীন ঋণ দেয়, সহজ শর্ত তারা এখানে অনুসরণ করে। তারপরে হলো তারা শিক্ষা ঋণ দিয়ে থাকে। তারপরে তারা নারীর ক্ষমতায়ন সৃষ্টিতে নারীদেরকে ঋণ দিয়ে থাকে। তারপর হলো তারা কৃষি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, এজন্য কৃষি ঋণ প্রদান করে। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে তারা ঋণ প্রদান করে। এই ঋণ সংক্রান্ত প্রশ্ন একটা আসতে পারে, ঠিক আছে। আর হলো শিক্ষা ভিত্তিক যে সমাজ আছে, যে এটা শিক্ষায় ভূমিকা কি, স্পেসিফিক যদি আসে শিক্ষায় ভূমিকা কি, শিক্ষায় ভূমিকা যদি বলেন তারা হলো যে বিষয়টা করে, এনজিও গুলো, প্রচুর এনজিও আছে বাংলাদেশে। যে কালকে আমার পরশুদিন আমার 3 বন্ধু আসছে, ওরা 36 BCS এর এডুকেশন ক্যাডার, আমার বন্ধু আসছে আর 2জন জুনিয়র আর কি, ওর সাথে 2জন আসছে। তো 36 BCS এর এডুকেশন ক্যাডার আসছেন, এবং ওনারা যেটা বলছেন যে ওনারা ওদের একটা মানে প্রশিক্ষণ চলতেছে 28 ডেজে, এবং এখানে বিশ্বব্যাংক পুরো অর্থায়ন করতেছে, এবং তাদের এক একজনকে 60,000 টাকা করে তারা হ্যান্ড ক্যাশ পাবে, প্লাস হলো তাদের থাকা খাওয়া ফ্রি। তারা হোটেল সুন্দরবনে থাকেন, বড় হোটেলে থাকেন, এবং তারা থাকা খাওয়া এখান থেকে ফ্রি। তো বেসিক্যালি হলো যে তারা এই যে শিক্ষা যে এনজিও গুলো যে ঋণ দিচ্ছে, তারা হলো বেসিক্যালি প্রশিক্ষণটা নিশ্চিত করে, শিক্ষায় তার ভূমিকা রাখে, প্রশিক্ষণ নিশ্চিত করে। তারা বয়স্ক শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর হয়ে উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান করে থাকে, বয়স্ক শিক্ষা কার্যক্রম করে থাকে। প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য দুর্গম এলাকায়, যেমন বিশ্বব্যাংকের আনন্দ স্কুল, তারপরে হলো আপনার হাওর স্কুল, তারপরে হলো আপনার চর স্কুল, এগুলো এনজিও গুলো প্রতিষ্ঠা করে থাকে। তারপরে হলো তারা যেটা হলো যে তারা বিভিন্ন যেখানে মানে নারীর শিক্ষার জন্য তারা নারীদেরকে স্পেসিফিক নারী শিক্ষার জন্য তারা স্পেসিফিক কাজ করে থাকে। তারপর হলো শিক্ষার সম্প্রসারণ, যেটা বিশেষ করে দুর্গম এলাকায় তাদের যাতায়াত থাকে, বিশেষ করে পার্বত্য এলাকা, হাওর এলাকা, তারপর হলো আপনার চর এলাকা, দ্বীপ এলাকা, তারপরে হলো আপনার বরেন্দ্র দুর্গম এলাকা, এইসব এলাকায় তাদের পদচারণা। সুন্দরবনে কিন্তু অনেক স্কুল আছে, যারা সুন্দরবন ঘুরতে গেছেন দেখছেন, ওখানে কিন্তু বাচ্চাদের জন্য, যারা বাওয়ালি সম্প্রদায় থাকে তাদের বাচ্চাদের ওখানে কিন্তু স্কুল প্রতিষ্ঠান আছে। এরপরে তার হলো কারিগরি শিক্ষা নিশ্চিত করার জন্য কিছু ভূমিকা রাখে, মানে মানে কারিগরি এবং হলো যেটা হলো যে মানে বাস্তবসম্মত শিক্ষা তারা প্রদান করে থাকে। আপনাদের কোশ্চেন দেখতেছি, শেখর হাওলাদার বলছেন যে 46 কি বাতিল হয়ে যাবে, নাকি যারা প্রশ্ন পাশের সাথে জড়িত তাদের প্রতি ব্যস্ত নেবে? আপনি 2 দিনের মধ্যে জেনে যাবেন ইনশাল্লাহ, 2 দিনের মধ্যে আশা করি জেনে যাবেন ইনশাল্লাহ। বাংলাদেশ বিষয়গুলির 8ম অধ্যায়ের কোনো শীট দিবেন, দিলে উপকার হতো। শীট দরকার নাই, ক্লাস লেকচার এনাফ, ওটা শীট দিতে পারি হয়তো একটু পরে, পরীক্ষার আগে তো এমনি আমি গুছিয়ে দেই ভাই, সবসময় যারা পরীক্ষা দেয় তাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, গুছিয়ে দেবো ইনশাল্লাহ। আগে একবার যাই আমরা। আর কোনো প্রশ্ন আছে? আশা করি আপনারা কালকে বা পরশুদিন বিষয়টা জেনে যাবেন, অনেক খোলসা হবে যে পরীক্ষা আসলে পিছাবে কিনা বা কোনো একটা কিছু করবে কিনা। এখন দায়বদ্ধতা কতটুকু, সবকিছু মেইন স্ট্রিম মিডিয়া যদি কন্ট্রোলড হয়ে যায়, আলটিমেটলি কিছুই হবে না। পরীক্ষা 28 তারিখে হবে যদি মিডিয়া কন্ট্রোলড হয়। আমার মনে হচ্ছে মিডিয়া ইজ গোয়িং টু বি কন্ট্রোলড, কারণ মিডিয়া নিয়ে এটা নিয়ে সোচ্চার নাই, উচ্চবাচ্য নাই, লিডিং নিউজ নাই। দরকার লিডিং নিউজটা কিন্তু নাই। আসলে লিডিং নিউজ না থাকলে আপনি কিন্তু এখানে একটা প্রবলেমই, যে লিডিংটা নিয়ে দেখেন। আজকে নিউজ হলো 730 কোটি টাকা ব্যয় তবুর উপর ঢাকা, প্রথম আলোর মতো লিডিং নিউজ। সংসদ সদস্যদের টানাটানি 6 বছরে হয়নি একটি গুদামও হয়নি, বিসিআইসি গুদাম নিয়ে একটা হেডলাইন করছে। এরপর প্রশ্ন করছে নেতৃত্বের জন্য যোগ্য ট্রাম্পকে, যুক্তিন্দ্র প্রশ্নবিদ্ধ করে কথা বললে তা হতাশ করে, ছুটির দিনও বিক্ষোভ, শাহবাগে অবক্ষয়, অল্প সময়ে অধিক বৃষ্টি। দেখেন এখানে কিন্তু আপনার 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁস, এ নিয়ে কিন্তু কোনো মন্তব্য নাই। এবং এটা সত্যি কথা বলতে এটা খুবই কন্ট্রোলড হচ্ছে, এবং এটা কন্ট্রোল করলে আসলে ক্ষতিও। এখন যদি মনে করেন আপনার পরীক্ষাটা পিছিয়ে যায়,
এবং যদি আরো কেউ টিকায়, একটা জিনিস হলো যে আপনাদের কিন্তু পরীক্ষা হয়ে গেলে লাভ আছে। লাভ আছে কি কারণে? সেটা হলো যে যিনি প্রশ্ন ফাঁস করে প্রিডিটিক্স এর, উনি রিটেন প্রশ্ন তার পাবেন না, মনে হয় ইনশাল্লাহ পাবেন না, কারণ তাকে যে সহযোগিতা করবে সে এখন সিরি ঘরে আছে। সো রিটেন প্রশ্ন যখন সে পাবে না, আলটিমেটলি তার কিন্তু পরীক্ষা টেকার সম্ভাবনা নাই। আর আরেকটা বিষয় হলো যে আপনাদের পরীক্ষা একটু পিছাইতে ভালো, বা কারণ কি আপনি পড়তে পারতেছেন না, পড়া হচ্ছে না। আমি জানি আপনাদের পড়া হচ্ছে না, যত কুল ব্রেন রাখেন ভাই, আমি তো পরীক্ষা দিয়ে আসছি, কখনোই সিরিয়াসনেসটা আসে না, এই প্যারাটা আসে না। মানে আপনি যোগ বিয়োগ করে দেখবেন যে কয়দিন আছে কয়দিন নাই, এই কাজ করলে ভাই আপনি অন্য জগতের মানুষ ভাই। তাহলে আপনি ডিপার্টমেন্টে ভাই ওই কিছু আছে না, যে ডিপার্টমেন্টে কিন্তু যারা বেশি নম্বর পায় আমরা কিন্তু এদেরকে মফিজই রাখতাম, যে বিশ্ববিদ্যালয় কেমন সে মানে প্রতিদিন 3 ঘন্টা করে পড়ে। তো এটা একটা মানে এটা এক্সেপশনাল কেস। তো এটা পড়লে ভাই আপনি অন্য কোনো জিন নিয়ে আসেন, তাহলে সেটা সাধারণ জিন না বাংলাদেশে। তো বেসিক্যালি পড়া হচ্ছে না, এটা ট্রু। আরেকটা বিষয় হলো যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনাদের একটু লস আছে। আমি মনে করি যদি আল্লাহ না করুক, যদি 40-45-46 জন্য কালকে মনে হয় মানববন্ধন করবে ঢাকা পিএসসির সামনে, তো যদি ধরেন 3টা বাতিল হয়ে যায়, তখন আপনাদের আসলে কিছু তো করা থাকবে না। তখন আপনাদের হবে যে 2টা বিসিএস বাদ হইলে, বা যেটা হয়েছে যে অ্যাডজাস্ট করে একসাথে পরীক্ষা দিতে হবে। নয়তো কিন্তু যদি 45 আলাদা হয়, 46 আলাদা হয়, তাহলে কিন্তু আপনাদের জন্য বিপদ আছে। ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আপনারা আরেকটা কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। 46তম লিখিত যারা আপনারা মেধায় টিকছেন, আপনাদের কিন্তু ঐক্যবদ্ধ ডিসিশন নিতে হবে, আপনাদের কিন্তু এক থাকতে হবে। যদি এরকম কিছু হয় আপনাদের কিন্তু এখানে দাঁড়াই যেতে হবে। যেভাবে আপনি প্রয়োজনে 5000 টিকান, আপনি যারা হয়েছে ওই রকমের 5000 বাদ দেন, বা আপনি 500 বাদ দেন, 500 বাদ দিয়ে আপনি নতুন 500 নেন, আপনি এরকমের করেন। কিন্তু আপনি এরকম করবেন না যে সব বাদ দিয়ে দেন। এটার জন্য আপনার আবার এক ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের। যাও, সামথিং ক্যান বি হ্যাপেনিং যদি মেইন স্ট্রিম পত্রিকাগুলো কোনো নিউজ করে। আপনি দেখেন এখানে প্রথম আলো কোনো নিউজই করে নাই। আমি 46তম নিয়ে তার তেমন কোনো প্রশ্ন পাইনি। একটা আছে যে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসে এসেছিল নোমান সিদ্দিকীর নাম, এটা একটা ব্যাক সাইডের প্রশ্ন, এটা লিডিং নিউজ না। সবসময় লিড নিউজ যদি হয় তাহলে সেটা নিয়ে আসলে একটা ইম্প্যাক্টফুল হবে, নয়তো এখানে মানে যেটাকে বলে কোনো প্রভাব বিস্তার করবে না। ঠিক আছে, আমার মনে হয় মিডিয়া কন্ট্রোল হয়েছে, মিডিয়া কোনো কারণে কন্ট্রোল। যাই হোক, পড়ে থাকেন। আর আমি ক্লাস শেষ করছি। আমি যে আলোচনা করছি এখানে আলোচনা করার মধ্যে তেমন কিছু নাই, জাস্ট পিডিএফটা প্রিন্ট করে ধুমায়া পড়েন, এটা ধুমায়া এখনই শেষ করে দেন। ঠিক আছে, খুব ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ। নেক্সট ডে আবার চ্যাপ্টার 15 উপরে আগামীকালকে ক্লাস, চ্যাপ্টার 15। আর পরশু দিন হলো পরীক্ষা, 15 জুলাই বিকেল 4:30টায়। যারা ব্যাচে আছেন তাদেরকে তো জানানো হবে, ওই গ্রুপ থেকে আপনারা আপডেট জেনে নেবেন। থ্যাংক ইউ।